একটি ছোট্ট গ্রাম রায়পুর, যেখানে সবাই দুই নিষ্পাপ অনাথ ভাইয়ের ভাগ্য দেখে দুঃখ করত। কয়েক মাস আগে এই রায়পুর গ্রামেই দুই ভাই তাদের বাবা মায়ের সঙ্গে ছোট হলেও সুখের জীবন কাটাতো। দাদা, তাড়াতাড়ি এসো, দেখো আমি আম গাছ থেকে সবচেয়ে বড় আমটা পেরেছি। আরে পাগল, বাবা যদি দেখে ফেলেন তাহলে আগে আমাদের দিয়ে মাঠে কাজ করাবেন, তারপর আম খেতে দেবেন। আরে দুষ্টুরা, এত শক্তি যদি মাঠের কাজে লাগাতে তাহলে ফসলও তোমাদের মতো হাসতে শুরু করত। বাবা, আমি বড় হয়ে আপনার মতো একজন কৃষক হব। কৃষক হওয়া গর্বের বিষয় বাবা, কিন্তু তার আগে একজন ভালো মানুষ হও, বাকিটা নিজে থেকেই হয়ে যাবে। এদিকে তাদের মা রাধিকা দুই কলসি পানি নিয়ে এসে বলল, এবার গল্পগুজব বন্ধ করো, সবাই হাত মুখ ধুয়ে খেতে এসো। এরপর চারজন একসাথে খাবার খেতে বসলো। মা, আমরা কি সবসময় এভাবেই একসঙ্গে থাকব? যদি পরিবারের মানুষ কখনো একে অপরের হাত না ছাড়ে, তাহলে পৃথিবীর কোনো শক্তি সেই পরিবারকে ভাঙতে পারবে না বাবা। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে একজন লোক চুপচাপ সবকিছু দেখছিল। সে ছিল শত্রুঘ্নর বড় ভাই ভৈরব। ভৈরব ধীরে ধীরে ঘরে এলো। আরে দাদা, আসুন আসুন, অনেক দিন পর এলেন। এমনি ভাবলাম ছোট ভাইয়ের সঙ্গে একবার দেখা করে যাই। দাদা, গরম গরম রুটি মি। হ্যাঁ, রেখে দাও। শত্রুঘ্ন, এই বছর তো মনে হচ্ছে বেশ ভালোই আয় হয়েছে। সবই ভগবানের কৃপা আর কঠোর পরিশ্রমের ফল। যা পেয়েছি তাতেই আমরা খুশি। হ্যাঁ, খুশি তো দেখাচ্ছি। কি হয়েছে? এত চুপচাপ কেন? দেখেছ রঘুবীরের কত জমি, আর গ্রামের মানুষ তাকে কত সম্মান করে। অন্যের সুখ দেখে হিংসা করলে কোনো লাভ হবে না। আমি তার সুখ চাই না, আমি তার জমি চাই। এসব কি বলছো? সে তো তোমারই ছোট ভাই। সম্পর্ক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ না তাদের মাঝে সম্পত্তি আর টাকা পয়সা এসে দাঁড়ায়। পরের দিন সকালে শত্রুঘ্ন পাশের শহরে বীজ আর চাষে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে যাওয়ার জন্য প্রস্তুত হলো, এবং রাধিকাও তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সৌরভ, আমরা দুপুরের মধ্যেই ফিরে আসব। তুমি আকাশের খেয়াল রেখো। আপনি একদম চিন্তা করবেন না মা। মা, আমার জন্য গুড়ের রেবড়ি আনবে কিন্তু। অবশ্যই আনবো বাবা। বাবা, এখন থেকে বাড়ির বড় দায়িত্ব তোমার। সাবধানে থেকো। বড় হওয়ার মানে শুধু বয়সে বড় হওয়া নয়, দায়িত্বও নিতে হয়। তোমার ছোট ভাইয়ের হাত কখনো ছেড়ে দেবে না। আমি কথা দিচ্ছি বাবা, আমি কখনো আকাশের হাত ছাড়ব না। শত্রুঘ্ন মুচকি হাসল। তারপর তিনি ও রাধিকা বলদগাড়িতে করে পাশের শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। দাদা, চলো মাঠে গিয়ে প্রজাপতি ধোয়ে। আগে গরুগুলোকে খাবার দিয়ে দিই, তারপর খেলবো। দুই ভাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখনই গ্রামের এক ছেলে দৌড়ে তাদের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সৌরভ, তাড়াতাড়ি চলো, প্রধান সড়কে তোমাদের বাবা মায়ের বলদগাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে। কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, গ্রামের প্রধান আমাকে তোমাদের ডেকে আনতে পাঠিয়েছেন। সৌরভের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে আকাশের হাত ধরে প্রধান সড়কের দিকে দৌড়ে গেল। গ্রামের বাইরে তখন বিশাল ভিড়। গ্রামের প্রধান, কয়েকজন গ্রামবাসী আর বৈদ্য সেখানে দাঁড়িয়েছিলেন। সৌরভ ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে লাগলো। সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। বাবা, মা। সামনে পৌঁছাতেই তার পা যেন থেমে গেল।
দুই ভাইয়ের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। দাদা, মা উঠছে না কেন? বাবা কি ঘুমিয়ে গেছে? সৌরভের চোখ থেকেও অবিরাম অশ্রু ঝরছিল, কিন্তু সে ছোট ভাইয়ের সামনে নিজেকে ভেঙে পড়তে দিতে চাইল না। তখন গ্রামের প্রধান স্নেহভরে বললেন, বাবা, সাহস রাখো। তোমাদের বাবা মা আর এই পৃথিবীতে নেই। না, এটা মিথ্যে। মা উঠো না, আমি আর কখনো রেবড়ি চাইবো না। শুধু একবার আমার সঙ্গে কথা বলো। আকাশ কাঁদতে কাঁদতে মাকে ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করতে লাগলো। এই হৃদয় বিদায়ক দৃশ্য দেখে সেখানে উপস্থিত অনেক গ্রামবাসীর চোখেও জল চলে এলো। হায় ভগবান, এত ছোট দুটি শিশুর জীবনে এত বড় দুঃখ নেমে এলো। ঠিক সেই সময় ভৈরব ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে এমন এক অভিব্যক্তি ছিল যা দেখে বোঝা কঠিন যে সত্যি সে দুঃখিত নাকি কিছু ভাবছে। বাচ্চারা, আজ থেকে আমি তোমাদের ভরসা। চলো, আমার বাড়ি চলো। আসলে সেটা ছিল দুঃখের অভিনয়, কিন্তু ভেতরে ভেতরে ভৈরবের মনে অন্য কিছুই চলছিল। সৌরভ চোখের জল মুছে তার কাকার দিকে তাকালো। সে জানতো না, যার হাত সে আজ আশ্রয়ের জন্য ধরেছে, কয়েকদিনের মধ্যে সেই মানুষটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ হয়ে উঠবে। বাবা মায়ের শেষকৃত্যের পর পুরো গ্রামের মানুষ চাইছিল দুই নিষ্পাপ ভাই যেন ভালোবাসা আর আশ্রয় পায়। তাই গ্রামের প্রধান সৌরভ ও আকাশকে তাদের কাকা ভৈরবের সঙ্গে পাঠিয়ে দিলেন। দুই ভাই তাদের ছোট্ট একটি বাক্স, কয়েক জোড়া কাপড় আর বাবা মায়ের একটি পুরনো ছবি নিয়ে কাকার বাড়িতে পৌঁছালো। এসো বাবা, আজ থেকে এটাই তোমাদের বাড়ি। কাকিমা, আমরা কি এখন এখানেই থাকবো? হ্যাঁ বাবা, যতদিন আমি আছি তোমাদের কোনো চিন্তা করতে হবে না। সারদা সত্যি দুই ভাইকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন, কিন্তু ভৈরবের চোখে তখনও সেই পুরনো লোভ স্পষ্ট ছিল। সৌরভ, তুমি এখন বড় হয়ে গেছো। কাল থেকে বাড়ির কাজ আর জমির কাজে আমাকে সাহায্য করবে। জি কাকা। কাকা, আমিও কি কাজ করব? না না, তুমি এখনো ছোট। তুমি বিশ্রাম করো। এই কথা শুনে আকাশ খুশি হয়ে গেল, কিন্তু সৌরভের কাছে কাকার হাসিটা কেমন যেন অদ্ভুত লাগছিল। সেই রাতে হঠাৎ আকাশের ঘুম ভেঙে গেল। সে উঠোন থেকে আসা আস্তে আস্তে কথা বলার শব্দ শুনতে পেল। সে নিঃশব্দে দরজার কাছে গিয়ে কান পাতল। এখন দুই ছেলেই আমার বাড়িতে আছে। শুধু যদি জমিটাও আমার নামে হয়ে যায়, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু ওরা তো ছোট শিশু। ওদের বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করে এই জমি গড়ে তুলেছিলেন। এত আবেগ দেখিও না। জানো 5 একর জমির দাম কত? এই জমি বিক্রি করতে পারলে সারা জীবন আরামে কাটিয়ে দিতে পারবো। কিন্তু যদি গ্রামের মানুষ সবকিছু জেনে যায়? যদি সবকিছু ঠিকমতো হয়ে যায়, তাহলে কেউ কিছুই জানতে পারবে না। আমি সব ভেবেচিন্তেই রেখেছি। দেখো, এরকম করা ঠিক হবে না। এই কথা শুনে সৌরভ একেবারে স্তব্ধ হয়ে গেল। সে নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলো। দাদা, তুমি এখনো জেগে আছো? হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো। কি হয়েছে দাদা? আকাশ, আজ থেকে আমাদের দুজনকে খুব সাবধানে থাকতে হবে। কিন্তু কেন দাদা? এখন নয়, সময় এলে সব বলবো। আকাশ তার দাদার হাত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ল, কিন্তু সৌরভের চোখে আর ঘুম এলো না। সে প্রথমবার বুঝতে পারল তার বাবা মায়ের সবচেয়ে বড় স্মৃতি, তাদের জমি, এখন বিপদের মুখে। আর এখান থেকেই শুরু হলো দুই নিষ্পাপ ভাইয়ের জীবনের আসল পরীক্ষা। যে বাড়িটাকে তারা নিজেদের আশ্রয় ভেবেছিল, সেই বাড়ি ধীরে ধীরে তাদের সংগ্রামের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে। পরের দিন সকালে সবকিছু যেন স্বাভাবিকই লাগছিল, কিন্তু ভৈরবের মনে ইতিমধ্যেই নতুন এক ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে। সৌরভ, আজ থেকে মাঠের সব কাজ তুমিই করবে। আর শোনো, পড়াশোনায় সময় নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু কাকু,
বাবা চাইতেন আমি আর আকাশ দুজনেই পড়াশোনা করি। এখন আমি তোমাদের অভিভাবক, আমি যা বলবো তাই হবে। সৌরভ চুপ করে গেল। সে বুঝেছিল এখনই সরাসরি প্রতিবাদ করার সময় নয়। দাদা, আজ কি আমরা স্কুলে যাব না? যাব, তবে আগে কাকুর দেওয়া কাজটা শেষ করে নিই। দূরে দাঁড়িয়ে ভৈরব দুই ভাইকে দেখে মনে মনে হাসছিল। যত বেশি কাজ করাবো তত তাড়াতাড়ি ওরা ভেঙে পড়বে। সেদিন দুপুরে ভৈরব গ্রামের লেকপাল ও এক আইনজীবীর সঙ্গে দেখা করতে গেল। বলুন ভৈরবজি, কি কারণে এসেছেন? আমার ভাই মারা যাওয়ার পর তার জমির কাগজপত্রের আমার নামে করতে চাই। জমি তো দুই শিশুর নামেই রয়েছে। তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সেই জমি অন্য কারো নামে করা যাবে না। ভৈরব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে টেবিলের উপর টাকার একটি মোটা বান্ডিল রেখে দিল। যদি অন্য কোনো উপায় বের করা যায়। লেকপাল আর আইনজীবী একে অপরের দিকে তাকালেন। কাজটা সহজ নয়, তবে যদি কোনোভাবে ওই দুই বাচ্চার সই কাগজে নেওয়া যায় তাহলে পরের পথ খুলে যাবে। সই আমি করিয়ে নেব, ওরা তো ঠিকমতো পড়তেও জানে না। তিনজনই ধীরে ধীরে মুচকি হেসে উঠল, কিন্তু তারা কেউই বুঝতে পারেনি অফিসের বাইরে দাঁড়িয়ে একজন বৃদ্ধ তাদের পুরো কথোপকথন শুনে ফেলেছেন। তিনি ছিলেন রামু কাকা, শত্রুঘ্নের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। ভৈরব, তুমি এতটা নিচে নেমে যাবে আমি কোনোদিন ভাবিনি। সময় থাকতে যদি কিছু না করি তাহলে শত্রুঘ্নর শেষ স্মৃতিটুকুও হারিয়ে যাবে। এই বলে রামু কাকা দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেন। এখন যত তাড়াতাড়ি সম্ভব সৌরভ আর আকাশের কাছে পৌঁছানোই ছিল তার লক্ষ্য। পরদিন সকালে ভৈরব মুখে কৃত্রিম হাসি নিয়ে হাজির হলো। আজ সে তার সবচেয়ে বড় চাল চালতে চলেছে। সৌরভ, বাবা, এদিকে এসো। হ্যাঁ কাকু, বলুন। সরকার অনাথ শিশুদের প্রতি মাসে কিছু আর্থিক সাহায্য দেয়। শুধু এই কাগজগুলোতে তোমার সই লাগবে, তাহলে তোমার আর আকাশের কোনো সমস্যাই থাকবে না। সৌরভ কাগজগুলো হাতে নিয়ে ধীরে ধীরে পড়তে শুরু করলো। আরে এত কি দেখছো? আমি যেখানে দাগ দিয়েছি শুধু সেখানেই সই করে দাও। কাকু, আগে আমি পুরো কাগজটা পড়ে নেব। তুমি আর কতটুকুই বা পড়তে জানো? অযথা সময় নষ্ট করো না। ঠিক সেই মুহূর্তেই তার বাবার একটি কথা তার মনে পড়ে গেল। বাবা, জীবনে কখনো কোনো কাগজ না পড়ে সই করবে না, সামনে নিজের মানুষই কেন না থাকুক। মাফ করবেন কাকু, যতক্ষণ না আমি সবকিছু ভালোভাবে বুঝতে পারছি ততক্ষণ আমি কোনো কাগজে সই করব না। আমি কি তোমার খারাপ চাই? না, তা নয়, কিন্তু বাবা আমাকে এটাই শিখিয়েছিলেন। ভৈরব রাগে কাগজগুলো সৌরভের কাছ থেকে ছিনিয়ে নিল। মনে হচ্ছে ছেলেটা আমার ধারণার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। আরে সৌরভ, আকাশ, বাবা বাড়িতে আছো? রামু কাকা, আপনি এতদিন পর এলেন? তোমাদের দুজনকে দেখে শত্রুঘ্নর কথা মনে পড়ে গেল। কাকা, ভেতরে আসুন। এমন সময় ভৈরবও বাড়ির বাইরে এসে বলল, আরে রামু, কি মনে করে এলে? এমনি বাচ্চাদের খবর নিতে এলাম। আমি ওদের খুব ভালোভাবে দেখাশোনা করছি, তুমি কোনো চিন্তা করো না। রামু কাকা একবার সৌরভের চোখের দিকে তাকালেন। সৌরভের চোখই যেন সব সত্য বলে দিল। তিনি বুঝে গেলেন আসল ঘটনা অন্য কিছু। কিছুক্ষণ পর ভৈরব সেখান থেকে চলে গেল। রামু কাকা ধীরে ধীরে সৌরভের কাছে এসে বললেন, বাবা, যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে একটুও ভয় পেও না, সরাসরি আমার কাছে চলে আসবে। কাকা, আমি কি আপনার সঙ্গে একটু একান্তে কথা বলতে পারি? রামু কাকা মাথা নেড়ে সম্মতি দিলেন। দুজনে বাড়ির পেছনে গিয়ে দাঁড়ালো। কাকা, কাকু আমাদের স্কুলে যেতে দেন না, আর গতকাল তিনি আমাকে কিছু কাগজে সই করাতে চেয়েছিলেন। তুমি কি সই করেছো বাবা? না কাকা, আমি সই করিনি। খুব ভালো করেছো বাবা,
তুমি একটা বড় বিপদ থেকে নিজেকে বাঁচিয়েছ। আজ থেকে আমার সঙ্গে কথা না বলে কোনো কাগজে হাতও দেবে না। প্রথমবারের মতো সৌরভের মনে হলো এই কঠিন সময়ে সে একা নয়। কিন্তু ভৈরব এত সহজে হার মানার মানুষ ছিল না। সে ঠিক করে ফেলল, ভালোবেসে কাজ না হলে এবার ভয় দেখিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করবে। যেদিন সৌরভ কাগজে সই করতে অস্বীকার করল, সেদিন থেকেই ভৈরবের আচরণ পুরোপুরি বদলে গেল। ভোরে সূর্য ওঠার আগেই ভৈরব চিৎকার করে বলল, সৌরভ, মাঠে পানি দিতে হবে, গোয়াল ঘর পরিষ্কার করতে হবে, আর জঙ্গল থেকে কাঠও এনে দিতে হবে। হ্যাঁ কাকু, আমি সব করে দিচ্ছি। আকাশ, তুমি রান্নাঘরে গিয়ে বাসন ধুয়ে ফেলো। কিন্তু কাকু, আমার তো স্কুলে যাওয়ার কথা। এখন স্কুলের দরকার নেই, কাজের দরকার আছে। বুঝেছো আমি কি বলেছি? সৌরভ চুপচাপ কাজে লেগে গেল। কিছুক্ষণ পরে কাকিমা সারদা দুই ভাইয়ের জন্য খাবার নিয়ে এলেন। এই নাও বাবা, গরম গরম রুটি খেয়ে নাও। এতগুলো রুটি দিলে কেন? কাজ করলে তবেই খাবার পাবে। কাকু, আমার খুব ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে? তাহলে আরো দ্রুত কাজ করো। আকাশের চোখে জল চলে এলো। সৌরভ নিজের রুটির অর্ধেকটা নিঃশব্দে ছিঁড়ে আকাশের হাতে দিয়ে বলল, এটা খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। কিন্তু দাদা, তুমিও তো কিছু খাওনি। সত্যি বলছি, আমার ক্ষুধা নেই, তুমি খাও। দূরে দাঁড়িয়ে সারদা এই দৃশ্য দেখে চোখের জল যেন ধরে রাখতে পারলেন না। সেই রাতে দুই ভাই উঠোনে একটি খাটিয়ায় বসেছিল। দাদা, আমরা কি আর কোনোদিন আমাদের পুরনো বাড়িতে ফিরে যেতে পারবো? অবশ্যই যাব। ওই বাড়ি, ওই জমি সবই বাবার সারা জীবনের কঠোর পরিশ্রমের ফল। আমরা কখনোই সেগুলো ছেড়ে দেব না। কিন্তু দাদা, যদি কাকু আমাদের বাড়ি থেকে বের করে দেন? যতদিন আমি বেঁচে আছি, কেউ আমাদের কোথাও পাঠাতে পারবে না। এটা আমার কথা। আকাশ দাদার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, কিন্তু সৌরভের চোখে কোনো ঘুম ছিল না। বাবা, আপনি আমার ওপর যে দায়িত্ব দিয়ে গেছেন, আমি যে কোনো পরিস্থিতিতে আকাশ আর আপনার রেখে যাওয়া জমি দুটোই রক্ষা করব। কিন্তু সেই সময় ঘরের ভেতরে ভৈরব এক নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই দুই ছেলে এখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওরা যতদিন এই বাড়িতে থাকবে, ততদিন আমি কখনোই জমি পাব না। এমন একটা চাল চালতে হবে যাতে ওরাই নিজেরাই গ্রাম ছেড়ে চলে যায়। দরজার পাশে দাঁড়িয়ে সারদা ভৈরবের সব কথা শুনে ফেললেন। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। হে ভগবান, এই নিষ্পাপ দুই শিশুকে তুমি রক্ষা করো। এখন ভৈরব শুধু জমিই চাইছিল না, সে চাইছিল দুই ভাই যেন চিরদিনের জন্য তার জীবন থেকে দূরে সরে যায়। কিন্তু সে জানতো না, পরের দিন এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা তার পুরো পরিকল্পনাই নাড়িয়ে দেবে। পরের দিন ভৈরব কোনো কাজে পাশের শহরে চলে গেল। বাড়িতে শুধু সারদা, সৌরভ আর আকাশ ছিল। সৌরভ বাবা, বাড়ির পেছনের পুরনো ঘরটা একটু পরিষ্কার করে দাও। অনেক বছর ধরে কেউ ওটা খোলেইনি। ঠিক আছে কাকিমা, আমি খুলে পরিষ্কার করে দিচ্ছি। সৌরভ আর আকাশ ঝাড়ু নিয়ে সেই পুরনো ঘরে গেল। ঘরটা ধুলোয় ভরা ছিল। দেওয়ালে মাকড়সার জাল, এক কোণে পুরনো কৃষিকাজের যন্ত্রপাতি, আর পাশে রাখা ছিল একটি বড় কাঠের সিন্দুক। দাদা, এই সিন্দুকটা তো আমি আগে কখনো দেখিনি। চলো দেখি এর ভেতরে কি আছে। সৌরভ ধীরে ধীরে সিন্দুকের ঢাকনা খুলল। ভেতরে ছিল কয়েকটি পুরনো কাপড়, বাবার একটি ডায়েরি, একটি পারিবারিক ছবি এবং লাল কাপড়ে মোড়ানো একটি রহস্যময় পুঁটলি। দাদা, লাল কাপড়টা খুলে দেখো না, এর ভেতরে কি আছে? সৌরভ লাল কাপড়টি খুলল। তার ভেতরে ছিল তাদের জমির আসল দলিল এবং ব্যাংকের কিছু রসিদ। এ তো আমাদের জমির আসল কাগজপত্র। ঠিক তখনই বাবার ডায়েরির ভেতর থেকে একটি ভাঁজ করা খাম নিচে পড়ে গেল। খামের উপর লেখা ছিল, আমার প্রিয় সৌরভ ও আকাশের জন্য।
দুই ভাই একে অপরের দিকে তাকালো। সৌরভ কাপা হাতে খামটি খুলে চিঠিটি পড়তে শুরু করলো। যদি তোমরা এই চিঠিটি পড়ো তাহলে হয়তো আমি আর তোমাদের সঙ্গে নেই। বাবা, জীবনে কখনো পরিশ্রম ছেড়ে দেবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই লাল কাপড়ে রাখা জমির আসল কাগজগুলো সবসময় খুব যত্ন করে রাখবে। যদি কখনো কেউ এগুলো তোমাদের কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করে তাহলে সরাসরি গ্রামের প্রধান বা আদালতের সাহায্য নেবে, কারণ এই কাগজগুলোই তোমাদের অধিকার প্রমাণ করার সবচেয়ে বড় প্রমাণ। আর মনে রেখো, সততার জয় হতে একটু সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় সততারই হয়। তোমাদের বাবা, শত্রুঘ্ন। চিঠি পড়তে পড়তে সৌরভের চোখ ভিজে উঠল। দাদা, বাবা সত্যি আমাদের জন্য এগুলো যত্ন করে রেখে গিয়েছিলেন? হ্যাঁ আকাশ, আর এখন যে করেই হোক এই কাগজগুলো কাকুর হাতে পড়তে দেওয়া যাবে না। ঠিক তখনই বাইরে বলদগাড়ি থামার শব্দ শোনা গেল। সৌরভ, আকাশ, তোমরা কোথায়? তোমরা এই সিন্দুকের ভেতর কি খুঁজছিলে? আকাশ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ভয়ে সৌরভ তার হাত শক্ত করে ধরে ফেলল। ভৈরবের চোখে স্পষ্ট সন্দেহের ছাপ ফুটে উঠল। আর ঠিক এখান থেকেই গল্পটি তার সবচেয়ে বড় মোড়ের দিকে এগিয়ে যেতে শুরু করলো। কাকু, কাকিমা আমাদের এই ঘরটা পরিষ্কার করতে বলেছিলেন, আমরা শুধু সেটাই করছিলাম। পরিষ্কার করছিলে না কিছু খুঁজছিলে? আমরা কিছুই নিইনি, সত্যি বলছি। ভৈরব সিন্দুকের ভেতর হাত ঢুকিয়ে একের পর এক সব জিনিসপত্র এলোমেলো করে ফেলতে লাগলো। পুরনো কাপড়, কিছু বাসনপত্র, ডায়েরি রাখার জায়গা, সবকিছু ওলটপালট হয়ে গেল। কিন্তু সে কিছুই খুঁজে পেল না, কারণ আসল দলিলগুলো সৌরভ আগেই নিজের জামার ভেতরে লুকিয়ে রেখেছিল। ভৈরব কড়া গলায় বলল, যদি কোনোদিন জানতে পারি তোমরা আমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছো, তাহলে কিন্তু ভালো হবে না। ভৈরব চলে যাওয়ার পর আকাশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দাদা, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেও না, এখন থেকে আমাদের আগের চেয়েও বেশি সাবধানে থাকতে হবে। সেই সন্ধ্যায় রামু কাকা গ্রামের প্রধানের সঙ্গে দেখা করতে গেলেন। প্রধান মশাই, আপনার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে। বলো রামু, কি হয়েছে? আমার পুরো বিশ্বাস ভৈরব শত্রুঘ্নর দুই ছেলের জমি দখল করার চেষ্টা করছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? এখনো নেই, কিন্তু আমি নিজে তাকে আইনজীবী আর লেখপালের সঙ্গে কথা বলতে শুনেছি। নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র চলছে। শুধু শোনা কথার ভিত্তিতে আমি কাউকে অভিযুক্ত করতে পারি না। যদি প্রমাণ পাও তাহলে সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত বসবে। আমি প্রমাণ নিয়েই আবার আপনার কাছে ফিরে আসব। রামু কাকা সেখান থেকে বেরিয়ে গেলেন। তার মুখে ছিল উদ্বেগ, কিন্তু চোখে ছিল অটল ধীরতা। শত্রুঘ্ন, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার সন্তানদের কখনো একা ছেড়ে দেব না। যাই হোক না কেন, আমি ওদের ন্যায় বিচার পাইয়েই ছাড়ব। এবার খেলার আসল মোড় ঘুরে গেছে। একদিকে ভৈরব তার পরের ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছিল, অন্যদিকে সৌরভের কাছে ছিল জমির আসল দলিল, আর রামু কাকা নেমে পড়েছেন প্রমাণ সংগ্রহের কাজে। কিন্তু ভাগ্য তখনও দুই ভাইয়ের জন্য আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করিয়ে রেখেছিল। পরদিন সকালে ভৈরব পুরো গ্রামের সামনে নতুন এক নাটক শুরু করলো। ভাইয়েরা, এখন এই দুই শিশুই আমার পরিবার। ওদের লালন পালনে আমি কোনো কমতি রাখব না। দেখো, এখনো এমন মানুষ আছে যারা নিজের ভাইয়ের সন্তানদের নিজের সন্তানের মতো মানুষ করে। হ্যাঁ, ভগবান ভৈরবের মঙ্গল করুন। সৌরভ, এদিকে এসো। হ্যাঁ, বলুন কাকু। বাড়ির মন্দিরে রাখা ৫,০০০ টাকা খুঁজে পাচ্ছি না, তুমি কি নিয়েছো? না কাকু, আমি কোনো টাকা নিইনি। আমার দাদা কোনো দিন চুরি করতে পারে না। তাহলে টাকা গেল কোথায়? এই বাড়িতে তোমাদের দুজন ছাড়া আর কে আছে? বাঁচাও, চুরি হয়েছে, আমার নিজের বাড়িতেই চুরি হয়েছে। কয়েক মিনিটের মধ্যে আশেপাশে গ্রামের লোকজন বাড়ির সামনে জড়ো হয়ে গেল। কি হয়েছে ভৈরব? আমি এই দুই অনাথ শিশুকে আশ্রয় দিয়েছি, আর ওরাই আমার বাড়িতে চুরি করেছে। দাদা, সবাই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ভয় পেও না, সত্য আমাদের সঙ্গেই আছে। সৌরভ,
যদি তোমরা টাকা না নিয়ে থাকো তাহলে সত্যিটা বলো। প্রধান মশাই, আমি কখনো মিথ্যে বলবো না। আমরা 1 টাকাও নিইনি। যদি না নিয়ে থাকো তাহলে তোমাদের ঘর তল্লাশি করতে দাও। অবশ্যই আমার ঘর তল্লাশি হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? যদি আমাদের ঘর তল্লাশি করা হয় তাহলে কাকুর ঘরও তল্লাশি করতে হবে, কারণ সত্য সবার সামনেই প্রকাশ পাওয়া উচিত। তুমি কি আমাকে সন্দেহ করছো? না, আমি শুধু সবার জন্য সমান বিচার চাইছি। যদি আমরা নির্দোষ হই তাহলে আপনারও কোনো আপত্তি থাকার কথা নয়। এই কথা শুনে ভৈরবের মুখের রং বদলে গেল। সে কল্পনাও করেনি এত ছোট একটা ছেলে এত সাহসের সঙ্গে এমন কথা বলবে। তবুও ভৈরবের পূর্ণ বিশ্বাস ছিল তার শেষ চালই সবকিছু বদলে দেবে। প্রথমবারের মতো ভৈরব গ্রামের মানুষের সামনে কোণঠাসা হয়ে পড়ল। ছেলেটা ঠিকই বলেছে। হ্যাঁ, তল্লাশি হলে 2টো ঘরই তল্লাশি করা উচিত। কারোর সঙ্গে অন্যায় হবে না। আগে বাচ্চাদের ঘর তল্লাশি করা হবে, তারপর ভৈরবের ঘর। আমার কোনো আপত্তি নেই। দেখে নিন, সত্য নিজেই সামনে চলে আসবে। 2 জন গ্রামবাসী সৌরভ আর আকাশের ঘর তল্লাশি শুরু করলেন। একটি পুরনো সিন্দুক, 2 জোড়া কাপড়, কয়েকটি বই আর বাবা মায়ের একটি ছবি, এছাড়া আর কিছুই পাওয়া গেল না। প্রধান মশাই, এখানে তো কিছুই পাওয়া যায়নি। ভালো করে খুঁজুন, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। আবারও দ্বিতীয়বার পুরো ঘর তল্লাশি করা হলো, তবুও একটি টাকাও পাওয়া গেল না। এরপর সবাই ভৈরবের ঘরের দিকে এগিয়ে গেল। আমার ঘর তল্লাশি করার কি দরকার? আমি তো বলেছি টাকা ওই 2 ছেলেই নিয়েছে। একটু আগেই তো তুমি নিজেই বলেছিলে সবার জন্য সমান বিচার হওয়া উচিত। এখন আর পিছিয়ে যেও না। 2 জন গ্রামবাসী আলমারি খুললেন। ভেতরে ছিল কিছু কাপড়, কিছু নগদ টাকা এবং জমি সংক্রান্ত অনেক কাগজপত্র। প্রধান মশাই, এটা দেখুন। হ্যাঁ, আমি কৃষি কাজ করি, তাই এসব কাগজ থাকা স্বাভাবিক। ঠিক তখনই আলমারির নিচে একটি ছোট কাপড়ের থলে পাওয়া গেল। থলেটি খুলতেই দেখা গেল ভেতরে সেই হারিয়ে যাওয়া 5000 টাকা রাখা আছে। দাদা, আমরা তো বলেছিলাম আমরা চুরি করিনি। সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। ভৈরবের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নতুন একটি মিথ্যা গল্প বানিয়ে বলল। এই টাকাগুলো আমি হয়তো এখানে রেখে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম। গ্রামের মানুষ একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। প্রথমবারের মতো ভৈরবকে নিয়ে সবার মনে সন্দেহের বীজ জন্ম নিল। সেই সন্ধ্যায় রামু কাকা পুরনো লেকপালের বাড়িতে পৌঁছালেন। বাড়ির দরজায় বাইরে তিনি লেকপালের এক চাকলের সঙ্গে দেখা করলেন। বাবা, লেকপাল বাবু কি বাড়িতে আছেন? না কাকা, তিনি শহরে গেছেন। রামু কাকা ফিরে যেতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার চোখ পড়ল ডাস্টবিনে পড়ে থাকা কিছু ছেঁড়া কাগজের উপর। তিনি কাগজগুলো তুলে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। এ তো জমির নকল কাগজ। কাগজের কিছু অংশ ছেঁড়া ছিল, কিন্তু এক কোণায় স্পষ্ট করে ভৈরব নামটি লেখা ছিল। এখন আমার পুরো বিশ্বাস হয়েছে ভৈরব সত্যি জাল কাগজ তৈরি করাচ্ছে, কিন্তু পঞ্চায়েতে জিততে হলে এর চেয়েও শক্ত প্রমাণ দরকার। তিনি ছেঁড়া কাগজগুলো যত্ন করে নিজের কাছে রেখে দিলেন। এবার তার চোখে আবার আশার আলো ফিরে এলো। এদিকে পঞ্চায়েতের সামনে অপমানিত হওয়ার পর ভৈরব রাগে ফুঁসছিল। সৌরভ, আকাশ, দুজনেই আমার সামনে এসো। হ্যাঁ কাকু, বলুন। আজ তোমার জন্য পুরো গ্রামের সামনে আমার অপমান হয়েছে, তাই আজ থেকেই তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না। নিজেদের জিনিসপত্র নিয়ে এখনই এখান থেকে বেরিয়ে যাও। কাকু, আমরা কোথায় যাব? আমাদের তো আর কেউ নেই। সেটা আমার দেখার বিষয় নয়, যেখানে খুশি যাও। কাকু, যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে শাস্তি আমাকে দিন, আকাশের কোনো দোষ নেই। আমি তোমাদের দুজনের থেকেই মুক্তি চাই, অনেক হয়েছে। তুমি চুপ করো, এবার আমি বলবো। এই বাচ্চারা অনাথ, কোনো বোঝা নয়। ওদের বাবা মায়ের চিতার আগুন এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, আর তুমি ওদের বাড়ি থেকে বের করে দিচ্ছ। যদি ওদের জন্য তোমার এতই মায়া হয় তাহলে তুমিও ওদের সঙ্গে চলে যাও। সারদার চোখে জল চলে এলো, কিন্তু এবার তিনি আর চুপ রইলেন না।
যদি মানবতা দেখানোই অপরাধ হয় তাহলে সেই অপরাধ আমি আনন্দের সঙ্গেই মেনে নেব। সৌরভ প্রথমবারের মতো কাকিমার দিকে গম্ভীর শ্রদ্ধার দৃষ্টিতে তাকালো। ঠিক তখনই বাড়ির বাইরে থেকে একটি ধীর কণ্ঠস্বর শোনা গেল। ভৈরব, পঞ্চায়েত কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তুমি এই দুই শিশুকে বাড়ি থেকে বের করতে পারবে না। এটা আমার বাড়ি, আমি যাকে ইচ্ছা রাখবো আর যাকে ইচ্ছা বের করে দেব। বাড়ি তোমার হতে পারে, কিন্তু এই দুই শিশু শুধু তোমার দায়িত্ব নয়, পুরো গ্রামের দায়িত্ব। আইনও ওদের পক্ষেই আছে। বাবা, ভয় পেও না। এখন এই লড়াই আর শুধু তোমার নয়, পুরো সত্য সবার সামনে আসবেই। কাকা, আমার কাছেও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। কি জিনিস বাবা? বাবার পুরনো সিন্দুক থেকে আমি জমির আসল দলিল পেয়েছি। কি বলছো? যদি এটা সত্যি হয় তাহলে ভৈরব আর কোনোভাবেই বাঁচতে পারবে না। দূরে দাঁড়িয়ে ভৈরব তাদের কথা স্পষ্ট শুনতে না পেলেও বুঝতে পারল তারা নিশ্চয়ই কোনো বড় গোপন বিষয় লুকিয়ে রেখেছে। সে মনে মনে ভাবল, নিশ্চয়ই ওদের কাছে এমন কিছু আছে যা আমার সব পরিকল্পনা মুহূর্তের মধ্যে ভেস্তে দিতে পারে। যেভাবেই হোক আমাকে সেই রহস্য জানতে হবে। এখন খেলার মোড় পুরোপুরি বদলে গেছে। একদিকে ছিল লোভ, অন্যদিকে ছিল সত্য, আর মাঝখানে দাঁড়িয়ে ছিল দুই নিষ্পাপ ভাই, যারা শুধু তাদের বাবা মায়ের শেষ স্মৃতিটুকু রক্ষা করতে চাইছিল। সেই রাতে পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ভৈরবের চোখে এক ফোঁটা ঘুমও ছিল না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, শেষ পর্যন্ত সৌরভ কি লুকিয়ে রেখেছে। সে ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। চারপাশে ভালো করে তাকিয়ে নিঃশব্দে সৌরভের ঘরের দিকে এগিয়ে গেল। আস্তে করে দরজাটি খুলল। সৌরভ আর আকাশ দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। ভৈরব সিন্দুক, কাপড়ের পুটলি, বই, বালিশ সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। কাকু, আপনি আমাদের ঘরে কি করছেন? কিছু না বাবা, আমি শুধু দেখতে এসেছিলাম তোমাদের মশা কামড়াচ্ছে কিনা। এবার ঘুমিয়ে পড়ো। আদৌ ঘুমের মধ্যেই আকাশ আবার শুয়ে পড়ল, কিন্তু সৌরভের ঘুম ভেঙে গিয়েছিল। সে নিঃশব্দে সবকিছু দেখছিল, কিন্তু একটাও কথা বলল না। দাদা, কাকু কি সত্যি ওই কথাই বলছিলেন? না, উনি কিছু একটা খুঁজছিলেন। এখন আর দেরি করা যাবে না। ভোর হতেই সৌরভ রামু কাকার বাড়িতে পৌঁছে গেল। আরে বাবা, এত সকালে সব ঠিক আছে তো? কাকা, আসল দলিলগুলো আর আমার কাছে নিরাপদ নয়। কাকু ওগুলো খুঁজছেন। এইগুলো আপনি রাখুন, আমি আপনাকে আমার বাবার মতোই বিশ্বাস করি। বাবা, প্রয়োজন হলে আমি নিজের জীবনও দিয়ে দেব, কিন্তু এই কাগজগুলো কোনো ভুল মানুষের হাতে যেতে দেব না। এটাই সেই প্রমাণ যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। এবার পঞ্চায়েতের সামনে সত্য আর লুকিয়ে রাখা যাবে না। রামু কাকা, তাড়াতাড়ি চলুন, গ্রামে পঞ্চায়েত বসেছে। ভৈরব সবাইকে জড়ো করে ফেলেছে। আজ হয় সত্যের জয় হবে, নয়তো মিথ্যা চিরদিনের জন্য জিতে যাবে। চলো বাবা। অল্প সময়ের মধ্যেই পুরো গ্রাম পঞ্চায়েতের সবাই উপস্থিত হলো। গ্রামের প্রধান নিজের আসনে বসলেন। সামনে দাঁড়িয়ে ছিল ভৈরব, আকাশ, সৌরভ, রামু কাকা এবং গ্রামের অন্যান্য মানুষ। আজ বিচার শুধু জমির নয়, এটা ছিল সত্য আর লোভের লড়াই। পঞ্চায়েতের কার্যক্রম শুরু করা হচ্ছে। প্রথমে ভৈরব তার বক্তব্য রাখুক। প্রধান মশাই, আমি আমার ছোট ভাইয়ের সন্তানদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছি, তাদের লালন পালন করেছি, অথচ আজ ওরা আমার বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ করছে। দেখুন, এগুলো জমির কাগজ। এখানে স্পষ্ট লেখা আছে আমার ভাই নিজের ইচ্ছায় জমি আমার নামে করে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। যদি কাগজগুলো সত্যি হয় তাহলে ব্যাপারটা তো অন্য রকম। বেচারা বাচ্চারা হয়তো ভুল বুঝেছে। দাদা,
আমরা কি হেরে যাব? না, আজ বাবার রেখে যাওয়া সত্যই কথা বলবে। সৌরভ, তোমার কি কিছু বলার আছে? জি আছে, তবে তার আগে আমি পঞ্চায়েতের কাছে একটি অনুরোধ করতে চাই। বলো বাবা, কি অনুরোধ? এই কাগজগুলো গ্রামের সেই পুরনো লেখপালকে দিয়ে পরীক্ষা করান, যিনি আমার বাবার সময় এই জমির নথি তৈরি করেছিলেন। গ্রামের অবসরপ্রাপ্ত পুরনো লেখপাল সামনে এগিয়ে এলেন। এক মিনিট, এই কাগজগুলো আমি চিনি। প্রধান মশাই, কাগজগুলো আমাকে একটু দিন। তিনি খুব মনোযোগ দিয়ে কাগজগুলো পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর তার মুখ গম্ভীর হয়ে উঠল। এই দলিলগুলো আসল নয়। আপনি মিথ্যা বলছেন। না, এই কাগজে যে সরকারি সিল ব্যবহার করা হয়েছে তা 3 বছর আগেই পরিবর্তন করা হয়েছে, কিন্তু এই কাগজে পুরনো সিলের নকল করা হয়েছে। আর এই স্বাক্ষরও শত্রুঘ্ন নয়। তাহলে এই কাগজগুলো জাল? প্রধান মশাই, যদি অনুমতি দেন তাহলে এবার আমি আসল কাগজগুলো সবার সামনে দেখাতে চাই। রামু কাকা লাল কাপড়ে মোড়ানো পুটলিটি খুললেন। সেখান থেকে তিনি জমির আসল রেজিস্ট্রি, মূল দলিল এবং শত্রুঘ্নর নিজের হাতে লেখা একটি চিঠি বের করলেন। রঘুবীর নিজের 2 ছেলের জন্য এই কাগজগুলো যত্ন করে রেখে গিয়েছিলেন, আর এটি হলো তার শেষ চিঠি। গ্রামের প্রধান চিঠিটি নিজের হাতে নিলেন। পুরো গ্রাম নিঃশ্বাস বন্ধ করে সত্য শোনার অপেক্ষায় রইল। বহু বছর ধরে লুকিয়ে থাকা সত্য আর কয়েক মুহূর্তের মধ্যেই সবার সামনে প্রকাশ পেতে চলেছে। আর ভৈরব জীবনে প্রথমবারের মতো নিজেকে সম্পূর্ণভাবে কুণ্ঠাসা অনুভব করল। আমি এখন শত্রুঘ্নর শেষ চিঠিটি সবার সামনে পড়ে শোনাচ্ছি। যদি কোনোদিন আমার সন্তানদের অধিকারের ওপর কেউ খারাপ নজর দেয়, তাহলে এই চিঠি এবং জমির আসল দলিলগুলো অবশ্যই পঞ্চায়েতের সামনে তুলে ধরবে। আমার জমি শুধু আমার 2 ছেলেরই। ওরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কেউ এই জমি বিক্রি করতে পারবে না বা নিজের নামে করতে পারবে না। আমার গ্রামের পঞ্চায়েতের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে তারা আমার সন্তানদের ন্যায় বিচার দেবে। শত্রুঘ্ন সত্যিই একজন মহান ও সৎ মানুষ ছিলেন। ঠিক তখনই ভিড়ের পেছন থেকে একজন লোক কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এলো। তিনি ছিলেন সেই লেখপাল যিনি ভৈরবের কথায় জাল কাগজ তৈরি করেছিলেন। প্রধান মশাই, আমি খুব বড় অন্যায় করেছি। ভৈরব আমাকে টাকার লোভ দেখিয়েছিল। আমি তার সঙ্গে মিলে জাল দলিল তৈরি করেছিলাম। কিন্তু আজ এই নিষ্পাপ 2 শিশুকে দেখে আমার বিবেক আমাকে ক্ষমা করছে না। আমি আমার অপরাধ স্বীকার করছি। সব মিথ্যা, সবাই মিথ্যা বলছে। না, এটাই সত্যি। আর প্রয়োজন হলে আমি আদালতেও গিয়ে একই সাক্ষ্য দেব। ভৈরব, এখন তোমার বিরুদ্ধে প্রমাণও আছে, সাক্ষীও আছে, আর তোমার মিথ্যাও সবার সামনে প্রকাশ হয়ে গেছে। আইন অনুযায়ী শত্রুঘ্নর সমস্ত জমির প্রকৃত মালিক সৌরভ ও আকাশ। তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পঞ্চায়েত ও রামু কাকা একসঙ্গে এই জমির দেখাশোনা করবেন। একদম ঠিক সিদ্ধান্ত। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই 2 শিশুর পাশে থাকব। বাবা, আমাকে ক্ষমা করে দিও। ইচ্ছে থাকলেও আমি তোমাদের আগে রক্ষা করতে পারিনি। কাকিমা, আপনি সব সময় আমাদের পাশে ছিলেন। আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কয়েক মাস পরে 2 ভাই আবার নিজেদের মাঠে দাঁড়িয়েছিল। এবার তাদের মুখে ভয়ের কোনো ছাপ ছিল না, ছিল শুধু আত্মবিশ্বাস। দাদা দেখো, আমাদের মাঠ আবার সবুজে ভরে গেছে। হ্যাঁ, কারণ পরিশ্রম আর সত্য কখনো হার মানে না। বলো বাবা, এবার সামনে কি করার ইচ্ছে? আমি মন দিয়ে পড়াশোনা করব, বড় হয়ে একজন আইনজীবী হব, যাতে কোনো অনাথ শিশুর সঙ্গে আর কখনো অন্যায় না হয়। আর আমি হব দাদার সবচেয়ে বড় সঙ্গী। দূরে বাতাসে দুলতে থাকা সবুজ ফসল যেন শত্রুঘ্ন আর রাধিকার আশীর্বাদ হয়ে তাদের সন্তানদের ছুঁয়ে যাচ্ছিল। লোভ হয়তো কিছু সময়ের জন্য মানুষকে জয়ী বলে মনে করাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্য, সাহস আর সততারই জয় হয়। যে মানুষ নিজের ন্যায্য অধিকারের জন্য সৎ পথে অবিচল থাকে, ঈশ্বরও সবসময় তার পাশে থাকেন। প্রিয় বন্ধুরা,
আমাদের এই গল্পটি যদি তোমাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এমনই হৃদয়স্পর্শী ও মনোরঞ্জক আরও গল্প দেখতে আমাদের সঙ্গে যুক্ত থাকো। ভিডিওটি লাইক করো, তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানাবে এই গল্পটি তোমার কেমন লেগেছে।